শুভেচ্ছা সহ আমন্ত্রণ প্রত্যেককে এটিএন সংলাপে আপনাদের সাথে আছি আমি আমিনুল মজলিস। দর্শক, আপনারা জানেন সমসাময়িক ও জনগুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয় নিয়ে আমাদের আলোচনা অনুষ্ঠান। নির্বাচন ডিসেম্বর নাকি জুনে, এ নিয়ে যখন আলোচনা চলছে ঠিক একই সময়ে আলোচনা রয়েছে যে এই নির্বাচন সংস্কারের ভিত্তিতে হবে, ছোট সংস্কার নাকি বড় সংস্কার, সংস্কারের দোলাচলেও আছে নির্বাচন। পাশাপাশি আরও কিছু প্রশ্ন আছে, জাতীয় নির্বাচন আগে না স্থানীয় নির্বাচন আগে, বিচারের প্রসঙ্গটিও রয়েছে। সঙ্গত কারণেই আমাদের আজকের আলোচ্য বিষয় নির্বাচনের সময়সীমা, মত দ্বিমত। এ বিষয়ে আলাপ করবার জন্য স্টুডিওতে রয়েছেন দুজন সম্মানিত অতিথি। আমাদের সাথে রয়েছেন সিনিয়র সাংবাদিক ও কলম লেখক জনাব মোস্তফা কামাল। এছাড়া আমাদের সাথে রয়েছেন গণ অধিকার পরিষদের জ্যেষ্ঠ যুগ্ম সাধারণ সম্পাদক জনাব হাসান আল মামুন। এছাড়া অনলাইনে আমাদের সাথে যুক্ত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির জাতীয় নির্বাহী কমিটির যুগ্ম সহ সাংগঠনিক সম্পাদক মিফতা সিদ্দিকী। আপনাদের তিনজনকে স্বাগত। প্রিয় দর্শক, আপনারা যারা এই অনুষ্ঠান দেখছেন না, আশা করছি পুরো অনুষ্ঠান জুড়েই আপনাদেরকে সাথে পাবো। আপনাদের জ্ঞাতার্থে জানিয়ে রাখি, অনুষ্ঠানটি সরাসরি ফেসবুকে সম্প্রচারিত হচ্ছে। সেক্ষেত্রে facebook.com/ATN বাংলা অনলাইন এই লিঙ্কে ক্লিক করলে আপনারা অনুষ্ঠানটি দেখতে পাবেন। কথা না বাড়িয়ে আমরা চলে যাব মূল আলোচনায়, কিন্তু তার আগে দিনের শিরোনামগুলো একটু দেখে আসি। কুয়েটের 37 শিক্ষার্থীর বহিষ্কারাদেশ প্রত্যাহার, হল খুলে দেওয়ার সিদ্ধান্ত। শিক্ষা উপদেষ্টার সঙ্গে আলোচনার পর ভিসি পদত্যাগের দাবিতে অনড় শিক্ষার্থীরা। ডক্টর ইউনূসের বিরুদ্ধে অর্থ পাচার মামলা বাতিল করল আপিল বিভাগ। বৈষম্য বিরোধী আন্দোলনের মামলায় আসামি ধরতে পূর্ব অনুমতি লাগবে না হাইকোর্ট। অদৃশ্য শত্রুর ষড়যন্ত্র মোকাবেলা করতে নেতাকর্মীদের প্রতি তারেক রহমানের আহ্বান, জুলুম নয় 31 দফা বাস্তবায়নের মাধ্যমে সব নির্যাতনের প্রতিশোধ নিতে চায় বিএনপি। শান্তিপূর্ণ প্রত্যাবর্তনী রোহিঙ্গা সংকট নিরসনের একমাত্র উপায়, দোহায় আর্থনা সম্মেলনে প্রধান উপদেষ্টা কাতারের বিশেষ সহযোগিতার আহ্বান। এবং মাগুরায় শিশু আসিয়া ধর্ষণ ও হত্যা মামলার বিচার শুরু, 4 জনের বিরুদ্ধে অভিযোগ গঠন, 27 এপ্রিল সাক্ষ্য গ্রহণ। আমরা শিরোনাম শুনছিলাম, এবারে মূল আলোচনায় যাব। প্রথমে জনাব হাসান আল মামুন, আপনাকে দিয়ে যদি আলোচনা শুরু করি। আমাদের যে আজকের আলোচ্য বিষয় নির্বাচনের সময়সীমা, মত দ্বিমত, এ বিষয়ে আমরা আলাপ করব। নির্বাচনের সময়সীমা নিয়েই আলাপ হচ্ছিল এবং সাম্প্রতিক সময়ে দেখা গেছে যে এই নির্বাচনের সময়সীমা নিয়ে যখন আলাপ হচ্ছে, ঐক্যমত কমিশনেও যখন এ নিয়ে আলাপ হচ্ছে, তখন প্রায় রাজনৈতিক দলগুলোর মধ্যে এক ধরনের কাছাকাছি মতামত যে ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি এইরকম জাতীয় নির্বাচনের কথা আমরা বলছি। এরকম যখন বাস্তবতা, তখন আপনারা আজকে ইসলামী শাসনতন্ত্র সহ মিটিং করলেন এবং আপনাদের মতামত জানালেন যে জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন। তাহলে কি জাতীয় নির্বাচনকে আর একটু ধোঁয়াশার মধ্যে ফেলে দেওয়া হলো কিনা? সার্বিকভাবে বিষয়গুলো নিয়ে আপনাদের মতামত শুনব। জি, ধন্যবাদ আপনাকে। সহ আলোচক যিনি আছেন, অনলাইনে যিনি যুক্ত আছেন, মিফতা ভাই সহ সকলকে ধন্যবাদ জানাচ্ছি। আপনি প্রশ্নটি খুবই যৌক্তিক করেছেন। বিষয়টি হচ্ছে যে আমরা এই দীর্ঘ স্বাধীনতার পর থেকে দেখেছি এই বাংলাদেশে অধিকাংশ নির্বাচন হচ্ছে জালিয়াতির নির্বাচন হয়েছে, অধিকাংশ নির্বাচন ভোট চুরির নির্বাচন হয়েছে। এই যে বাংলাদেশের একটা সিস্টেম, স্বাধীনতা, পাকিস্তান থেকে একটা দেশ আজকে 53 বছর 54 বছর পার হয়ে আসলো, আমরা স্বাধীনতা সংগ্রামে মধ্য দিয়ে একটি নতুন বাংলাদেশ পেলাম। কিন্তু প্রকৃতপক্ষে দেশের যে সংস্কার, আমূল যে পরিবর্তন, নির্বাচন ব্যবস্থার যে পরিবর্তন, আমরা যে কথাটি বলছি যে সংস্কারের পরে নির্বাচন, এই যে নির্বাচন কথাটি, এই নির্বাচন কথাটি হচ্ছে এই বাংলাদেশটাকে সবচেয়ে বেশি ধ্বংস করেছে। আমি যদি বলি 14 সালের নির্বাচন এদেশের মানুষ ভোট দিতে পারে নাই। 18 সালের নির্বাচনটি হয়েছে সারা রাত, হচ্ছে নিশিরাতের ভোট হয়েছে। 24 সালেও একই কায়দায় ভোট হয়েছে। তাহলে আমাদের মূল যে জায়গাগুলো রয়েছে সংস্কারের, এই জায়গাগুলোতে সংস্কার করতে হবে। পার্শ্ববর্তী দেশ ভারত যদি বলি, নির্বাচন কমিশন খুবই শক্তিশালী একটি প্রতিষ্ঠান। তাহলে কি কারণে আসলে এতদিন 53 বছর পার হয়ে গেল, এখন পর্যন্ত আমরা এই দেশটার নির্বাচন ব্যবস্থাটাকে আসলে সিস্টেম করতে পারলাম না? তাহলে অন্যান্য সংস্কারগুলো কতটুকু করব? এই যে ইউনূস সরকার, এই সরকার হচ্ছে আমরা যতটুকু দেখেছি আমাদের যে এইজ, সেই এইজ অনুযায়ী সবচেয়ে জনপ্রিয়
এবং সাধারণ মানুষের ম্যান্ডেট নিয়ে গঠিত একটি সরকার। কারণ আওয়ামী লীগের দীর্ঘ 17 বছরের ফেসিবাদকে বিদায় করে এই ডক্টর মোহাম্মদ ইউনূসকে এখানে প্রধান বানিয়ে একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হয়েছে। সুতরাং আমরা মনে করি যে সংস্কার প্রয়োজনীয় বলতে প্রয়োজনের অতিরিক্ত প্রয়োজন নাই। আমার যতটুকু প্রয়োজন নির্বাচন ব্যবস্থাটাকে সংস্কার করা, এই নির্বাচনকে কেউ যাতে এই নির্বাচনে যাতে আর কালো তাবা না পড়ে, এই নির্বাচনকে ব্যবহার করে কেউ যাতে আর তার যে ক্ষমতা সেটি দীর্ঘায়িত না করতে পারে, সেই জন্য এই নির্বাচন সংস্কার করা, সংবিধানের যে জায়গাগুলো আছে সংস্কার করা, এরপরে দুদক, যে প্রতিষ্ঠানগুলোর উপর আসলে একটি রাষ্ট্রের মানদণ্ড নির্ধারিত হয়, এই প্রতিষ্ঠানগুলো সংস্কার করেই একটা নির্বাচন করা প্রয়োজন। আজকে যে আলোচনাটি হয়েছে ইসলামী আন্দোলনের সাথে, এখানে আমরা বলেছি যে স্থানীয় নির্বাচনটি আগে দেওয়া প্রয়োজন জাতীয় নির্বাচনের আগে। এটির একটি কারণ হচ্ছে আমরা এটি আলোচনা করেছি আমাদের কেন্দ্রীয় নির্বাহী বডিতে, আমরা আলোচনা করেছি আসলে বর্তমানে যে প্রশাসনটি আমরা আসলে সেট আপ দিয়েছি, আওয়ামী লীগের দীর্ঘ 17 বছরের একটি সেট আপ ছিল, একদম সচিবালয় থেকে শুরু করে একদম রুট লেভেল পর্যন্ত। এই পুরোপুরি সেট আপটি আমাদের ভাঙতে হচ্ছে। 1, 2 নাম্বার হচ্ছে যে এই যে সেট আপ আপনি তৈরি করেছেন, বর্তমানে আসলে দেশে স্থিতিশীলতা নেই, এটা মানতে হবে। পুলিশ প্রশাসন মানে রাষ্ট্রের মূল যে কাজটা করে, আইন শৃঙ্খলার উন্নতি বলেন বা সব কিছু মানুষের নিরাপত্তা বলেন, এই কাজটি করে মূলত পুলিশ প্রশাসন, কিন্তু পুলিশ প্রশাসন তো আসলে কাজ করছে না। টেস্টিং কেস হিসাবে আমরা যদি জাতীয় নির্বাচন কিন্তু একটা বড় ইস্যু, এবং এই জাতীয় নির্বাচনটা যদি আমরা সুষ্ঠুভাবে না করতে পারি, জনগণ যদি ভোট না দিতে পারে, তাহলে আমাদেরকে কিন্তু জুতা পেটা করবে এদেশের মানুষ। বলবে যে শেখ হাসিনা এই 14 সালে 18 সালে 24 সালে ভোট চুরি করেছে, তাহলে আপনাদেরকে আমরা এখানে দায়িত্বে বসালাম, ক্ষমতায় দিলাম, আপনারা কেন একটি সঠিক নির্বাচন করতে পারেন নাই। সুতরাং আমার কাছে মনে হচ্ছে, এবং আমরা দলীয়ভাবেও আলোচনা করেছি, যে সেট আপে এখন বাংলাদেশ আছে, এই সেট আপে আসলে আমরা খুবই সন্দিহান যে একটি এই জাতীয় নির্বাচনটি সুষ্ঠু এবং নিরপেক্ষ হয় কিনা। সেই জন্য স্থানীয় সরকার সুষ্ঠু হবে। হ্যাঁ, স্থানীয় সরকার সুষ্ঠু হওয়া না, এটা টেস্টিং কেস, যে আসলে যে প্রশাসন আমি সেট আপ দিয়েছি এখন, এই প্রশাসন দিয়ে আমি ভবিষ্যতে নির্বাচনটা করতে পারবো কিনা, জাতীয় নির্বাচনটা আমি করতে পারবো কিনা। টেস্টিং কেস হিসেবে আপনি একটা বিভাগীয় নির্বাচন করতে পারেন, 2টা বিভাগীয় স্থানীয় নির্বাচন করতে পারেন, আপনার প্রশাসনটা কাজ করতেছে কিনা। কারণ এখন যে জিনিসটি দেখা যাচ্ছে অনেক ক্ষেত্রেই আপনার একদম জেলা পর্যায়ে ঢাকা শহরেও মব জাস্টিস হচ্ছে। পুলিশ প্রশাসন যদি কাজ করতো, আইন শৃঙ্খলা বাহিনী যদি কাজ করতো, তাহলে কি মব জাস্টিস হতো? অবশ্যই হতো না। মব জাস্টিস না, বরং মব ভায়োলেন্স বলি আমরা। হ্যাঁ, ভায়োলেন্স বলি, এটা গেল এক। কারণ মব তো আর জাস্টিস হতে পারে। রাইট। সেকেন্ড যে কথাটি আপনি দেখেন, থানাগুলোতে ওসিগুলো ফাংশন করতেছে না। কি করতেছে? যে যাকে মন চায় আসামি করতেছে। আজকেও দেখছি এই ছাত্রলীগের একজন গ্রেপ্তার হয়েছে, আরেকজন ছাত্র দলের নেতা সুপারিশ করেছে তাকে ছাড়িয়ে দেওয়ার জন্য, ওসিকে হুমকি দিছে, থানা থেকে আসামি চিন্তাই করে নিয়ে আসতেছে। তার মানে কি, আমি যে সেট আপে একটা দেশ চলে, আইন শৃঙ্খলা আইন রক্ষা করে যে বাহিনী, এই বাহিনীর যদি কোনো পাওয়ার না থাকে, তাহলে তো আপনি মানে একটা নির্বাচন করতে পারবেন না, কিংবা এই রাষ্ট্রটাকে আপনি সঠিক জায়গায় নিতে পারবেন না। সেই জন্য আমরা মনে করি যে স্থানীয় নির্বাচনটি আগে দেওয়া প্রয়োজন, দিয়ে আমরা একটা টেস্টিং কেস হিসেবে এটিকে দেখতে পারি। সব জায়গায় না, 2-1 জায়গায় বলছি, 2-1 জায়গায়, সারা দেশেও দিতে পারেন। আমরা একটা জিনিস যদি আপনি স্টার্টিং করেন, একজন প্লেয়ারকে যদি আপনি মাঠে নামান, তার ফুটবলের পায়ের মানে কারুকাজ দেখলে, প্রথম শুট দেখলে আপনি বুঝতে পারবেন সে কি মানের প্লেয়ার। সুতরাং আমাদের মনে হচ্ছে যে এই স্থানীয় নির্বাচনটা টেস্টিং হিসেবে নেওয়া যায়। সেকেন্ডলি হচ্ছে মানে প্রশাসন এবং যারা নির্বাচনী কার্যক্রম চালাবে তারা কতটা প্রস্তুত নিউট্রালি অ্যাক্ট করার জন্য, তাই তো? হ্যাঁ। সেকেন্ডলি হচ্ছে যে আসলে এখানে মত দ্বিমতটা যে তৈরি হয়েছে, যে সংস্কার আগে নাকি নির্বাচন আগে, এই যে একটা আপনার সাংঘর্ষিক অবস্থান, এটি কিন্তু আসলে তৈরি করা হচ্ছে। বিএনপি বলেন, গণ অধিকার পরিষদ বলেন, এনসিপি বলেন, জামাত ইসলাম বলেন, দীর্ঘদিন পর্যন্ত আমরা ক্ষমতার বাইরে ছিলাম না। তাহলে আমাদের মনে কিন্তু কোনো সংশয় সন্দেহ রাখা উচিত না। এই সরকারকে আমরাই বসিয়েছি ম্যান্ডেট দিয়ে। এই সরকার কি বিএনপির সরকার না? এই সরকার কি গণ অধিকারের সরকার না? এই সরকার জামাত ইসলামের সরকার না? সুতরাং এই যে বর্তমান যে সরকার আছে, এখন এইখানে ঐক্যমতের ভিত্তিতে যে সংস্কারগুলো প্রয়োজন সেটি করে তারপর নির্দিষ্ট একটা রোডম্যাপও দেওয়া আসলে প্রয়োজন। দিলে নির্দিষ্ট একটা সময়, যেমন ডক্টর আসিফ নজরুল স্যার বলেছেন যে নির্বাচন কোনোভাবেই ডিসেম্বর থেকে জুনের বাহিরে যাবে না। এদিকে বিএনপি শুরু থেকেই বলে আসছে যে ডিসেম্বরের মধ্যে নির্বাচন দিতে হবে।
প্রত্যেকটা জিনিস এই শেখ হাসিনার এত বড় একটা ফেসিজমকে আমরা বিদায় করতে পেরেছি ঐক্যমতের ভিত্তিতে একসাথে কাঁধে কাঁধ রেখে আন্দোলন করে, তাহলে নির্বাচনটাও যে কোনো একটা টাইম ফ্রেম আমরা তৈরি করতে পারবো। আমি আপনার কাছে আসবো, কিন্তু একটি বিষয় আপনার কাছে মনে হয় কিনা সে বিষয়ে পরবর্তীতে আপনি আরো জবাব দেবেন, যে যেই প্রস্তুতি আপনারা নিতে চাচ্ছেন বা টেস্ট কেস হিসেবে মনে করছেন, সেই প্রস্তুতি আপনাদের কাছে মনে হয় কিনা যে আওয়ামী লীগ বা আওয়ামী লীগের নেতাকর্মী এখন খুব নীরবে নিভৃতে আছে, গুটিয়ে রেখেছে নিজেদেরকে, তারাও নিজেদের প্রস্তুত করবে কিনা স্থানীয় নির্বাচনের যখন ঘোষণা দেয়া হবে তখন, কারণ সেটি তো নির্দলীয় হবে নিঃসন্দেহে, যেহেতু দলীয় তকমা থাকবে না, তারাও নিজেদেরকে প্রস্তুত করবে কিনা, তাদের ঘাঁটিও শক্ত করবে কিনা পরবর্তী জাতীয় নির্বাচনের জন্য, এবং সেই সুযোগও আপনারা তৈরি করে দিচ্ছেন কিনা প্রকারান্তরে, সেই বিষয়টিও হয়তো আপনি জবাব দেবেন। আমি একটু শুনে আসি, জনাব মিফতাহ সিদ্দিকী আছেন আমাদের সঙ্গে। জনাব মিফতাহ সিদ্দিকী শুনতে পাচ্ছেন নিশ্চয়ই? জি জি, জনাব হাসান আল মামুন যে বিষয়গুলো উল্লেখ করেছিলেন আপনি সেগুলো দিয়েই আপনার আলোচনা শুরু করেন। প্রথমে ধন্যবাদ জানাচ্ছি আজকে এটিএন এর এই প্রোগ্রামে আপনাকে, আমিনুল মজলিস ভাই, আমার গণ অধিকারের ভাই হাসান আল মামুন আছেন, উপস্থিত রয়েছেন আমাদের মোস্তফা কামাল ভাই সাংবাদিক, এবং যারা শুনছেন। আজকে আসলে মূলত যে বিষয়ের অবতারণা আপনি করেছেন, একটা কথা যথার্থই উঠে এসেছে। আমরা কিন্তু 5ই আগস্টের গণ অভ্যুত্থানটা, ছাত্র জনতার যে গণ অভ্যুত্থান, দীর্ঘ 17 বছর ধরে টানা প্রায় 15.5 বছরের মধ্যে ফ্যাসিস্ট রেজিমের অধীনে ছিল, এর আগেও আরো 2 বছর ছিল। সেখান থেকে বেরিয়ে এসে একটি গণতান্ত্রিক উত্তরণের রাস্তায় আমরা রয়েছি। আমরা 5ই আগস্টের গণ অভ্যুত্থানটা ঘটিয়েছি সবাই সম্মিলিতভাবে। এখানে সারা দেশ ছিল, এখানে আমাদের কোমলমতি সন্তানেরা ছিল, ছাত্ররা ছিল, পরবর্তীতে গার্জিয়ানরা সংযুক্ত হয়েছে, আর প্রত্যেকটা দল এখানে অ্যাক্ট করেছে। বস্তুতপক্ষে একটি গণ অভ্যুত্থানের যা যা বিষয় লাগে সবাই কিন্তু এখানে একত্রিত হয়েছিল। আমরা অক্ষমতার ভিত্তিতে আমাদের দেশটাকে যে পিছনের দিকে নিয়ে যাওয়া হচ্ছিল, একটি ফ্যাসিস্ট রেজিম থেকে বেরিয়ে এসে আমরা যে একটি সমৃদ্ধির বাংলাদেশ করতে চাই, আমরা স্বাধীনতার যে মূল আকাঙ্ক্ষা ছিল যে বাংলাদেশে একটি সাম্যের বাংলাদেশ, একটি গণতান্ত্রিক বাংলাদেশ, একটি বৈষম্যহীন জাতি হিসাবে আমরা, এবং একটি অর্থনৈতিক সমৃদ্ধিশালী জাতি হিসেবে আমাদেরকে নিজেকে গড়ে তুলব, তার লক্ষ্যে কিন্তু আমরা ছুটে যাচ্ছি। বস্তুতপক্ষে যথার্থই বলেছেন আমার সহালোচক জনাব হাসান আল মামুন সাহেব, যে এই সরকারটা, এই যে অন্তর্বর্তীকালীন সরকার, এটা বস্তুতপক্ষে বাংলাদেশের এই মুহূর্তে মুষ্টিমেয় কিছু ব্যক্তির গাত্রদাহ হলেও আওয়ামী লীগ ফ্যাসিস্টের সাথে সম্পর্কযুক্ত, বাকি সবাই এই সরকারকে বসিয়েছে। এই অন্তর্বর্তীকালীন সরকার বলেন, আর এই সরকার আমাদের সবার সরকার। আমরা কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের উপর কিছু প্রশ্ন উঠেছে, নির্বাচন আগে না সংস্কার আগে? সংস্কার আর নির্বাচন আলাদা কোনো বিষয় না। সংস্কার একটি চলমান প্রক্রিয়া, সংস্কার কখনো কোনো থেমে থাকার বিষয় নয়, যে আমি এতটুকু সংস্কার করলাম, আমি নির্বাচন করলাম, আবার এতটুকু সংস্কার, একটু চলমান প্রক্রিয়া সংস্কার। এই জায়গায় সবাই কিন্তু অক্ষমতা রয়েছে, দেশের সংস্কার প্রয়োজন। এই যে অক্ষমতা কমিশন বসেছে, সেখানেও প্রায় বিষয়ে অক্ষমতা হয়েছে, কারণ গত দীর্ঘ সময় ধরে সকল প্রতিষ্ঠানগুলো বাংলাদেশের ভেঙে পড়ছিল, প্রতিষ্ঠানগুলো কাজ করে নাই, সেটা বিচার ব্যবস্থা বলেন এবং সিভিল ব্যুরোক্রেসি বলেন, সব জায়গায়, এবং বস্তুতপক্ষে ব্যাংকিং সেক্টর বলেন, সবগুলা আজ ভেঙে পড়ছে। এই অবস্থা থেকে সংস্কার ছাড়া এগুলার আপনি সামনে এগোতে পারবেন না। কিন্তু এই সংস্কারগুলো একটা চলমান প্রক্রিয়ার মধ্যে থাকবে। আপনি একটি অন্তর্বর্তীকালীন সরকার, যার উপর আপনি দায়িত্ব দিয়েছেন দেশটাকে একটি গ্রহণযোগ্য, মানুষের জন্য উপযোগী একটি প্রয়োজনীয় সংস্কার শেষে সে একটা নির্বাচনে যাবেন, এবং বস্তুতপক্ষে সেই জিনিসটাতে আমাকে যেতে হবে নির্বাচনের দিকে। সেজন্যই বিএনপি প্রথম থেকে বলে এসেছে, একটি গ্রহণযোগ্য সময়ের পর প্রয়োজনীয় সংস্কার শেষে, প্রয়োজনীয় মানে কি, সংস্কার কিন্তু চলতে থাকবে, আপনি শুরু করে যাবেন, পরবর্তী যে সরকারি আসুক না কেন সেই সংস্কারকে কন্টিনিউ করতে হবে। এই জায়গায় একটা অক্ষমতার জায়গায় আমাদেরকে পৌঁছাতে হবে, এবং আমরা রয়েছি। আমরা মনে করি কিছু বিভ্রান্তিমূলক তথ্য দিয়ে বিভিন্নভাবে বিভিন্ন সময় মূল যে স্পিরিটটা ছিল সেটার থেকে আমরা
অনেক সময় দূরে সরে যাচ্ছি। আমাদের মধ্যে এখন বড্ড বেশি অক্ষের প্রয়োজন। অক্ষ যদি না থাকে এবং লাগামহীন কথাবার্তা যদি যেভাবে চলে মাঝে মধ্যে, তাহলে তো আমরা সেই আমলেই রয়ে গেলাম। আমরা একটা নতুন বাংলাদেশের স্বপ্ন দেখছি। এখানে মেধাভিত্তিক একটি সমাজ বিনির্মাণ হবে, সবাইকে নিয়ে একটা রাষ্ট্র পরিচালনা করবে একটা মেধাভিত্তিক একটি রাষ্ট্রের সেই কাঠামো, সবগুলা সংস্কার হবে। রাষ্ট্রটাকে আমরা দেখতে চাই আর এই যে উন্নয়নশীল বা আমরা এমন একটা অবস্থায় দেখতে চাই, এই রাষ্ট্রটাকে সভ্যতার শিখরে দেখতে চাই। আমাদের যে মানবিক মূল্যবোধের যেগুলো স্থানটাকে নষ্ট করে দেওয়া হয়েছে, এই জন্য সামগ্রিকভাবে এটা একদিনে দুই দিনে ঠিক হবে না। একটি নির্বাচন, এই জন্যই আমরা বলি যে নির্বাচনের মাধ্যমে যদি জনপ্রতিনিধিত্বশীল সরকার আসে, সেই সরকার বাকি কাজগুলো এগিয়ে নিয়ে যাবে এবং সেই কাজগুলো করার জন্য একটা ম্যান্ডেট লাগবে। আপনি যতই বলেন না কেন, এই অন্তর্বর্তীকালীন সরকারের সময় আপনি আপনার তো অর্থনীতিটাকে ঠিক রাখতে হবে। আমরা এমন একজন মানুষকে পেয়েছি, ডক্টর ইউনূস, যার উপর আমরা আশাবাদী, কিন্তু এই মানুষটাকে তো কাজে লাগাতে হবে। এইভাবে তো অন্তর্বর্তীকালীন সরকারে উনি যদি দীর্ঘ সময় নেন, আপনি দেখবেন দেশের স্থিতিশীলতা যদি ঠিক না থাকে, তাহলে কেউ বিনিয়োগ করবে না। পারস্পরিক ভাবে যদি আমরা অনেকে সুযোগ নিচ্ছে এবং ছাত্রলীগ আওয়ামী লীগ দেখে মাঝে মধ্যে উকি ঝুঁকি মারে, এই যে এই অবস্থা থেকে করতে পারে। আর ওই যে স্থানীয় সরকারের কথা বললেন, স্থানীয় সরকার অবশ্যই এটা প্রয়োজন, স্থানীয় সরকার করা। কিন্তু আপনি যদি এখন বর্তমান বাংলাদেশের যে প্রেক্ষাপট, আপনাকে দেখতে হবে আইন শৃঙ্খলা পরিস্থিতির সক্ষমতার প্রশ্ন তুলেছেন। সত্যিকার অর্থে এদের মানসিকভাবে এরা ভেঙে পড়েছে, এদেরকে ঢেলে সাজাতে হবে। কিন্তু এরা এখন এই মুহূর্তে যদি আপনি স্থানীয় সরকারে যান, তাহলে সারা বাংলাদেশে আমরা কোনো অবস্থাতেই মনে করছি না এদের সক্ষমতা সেই পর্যায়ে রয়েছে। যেটা জাতীয় ইলেকশন এমন একটা পর্যায়ে করা যায়, কিন্তু স্থানীয় সরকার একটা বিশাল একটা বিষয়। এখানে আওয়ামী লীগ জেনতেন ভাবে, এটা যেহেতু প্রতীকেরও নির্বাচন নয়, বিভিন্ন কলা কৌশলে বিভিন্ন ভাবে এই ফ্যাসিস্ট রেজিমের যারা, তাদের কাছে এনাফ টাকা রয়েছে, অস্ত্র এখনো উদ্ধার হয়ে নাই, বিচার প্রক্রিয়াটা শুরু হয়ে নাই। তো এই যে জিনিসগুলো আপনি স্থানীয় সরকার ইলেকশনে গেলে তাদেরকে আহ্বান করবেন যে আপনারা আসুন, আপনি চান অথবা না চান, এখানে তারা ঢুকে পড়বে। এবং এই স্থানীয় সরকারে দেখবেন প্রচুর ক্যাজুয়ালিটি সারা বাংলাদেশে, আপনি চিন্তা করতে পারবেন না কি অবস্থা হচ্ছে। সেটা কিন্তু জাতীয় সংসদে ইলেকশনের ক্ষেত্রে হবে না, কারণ আপনি তখন আওয়ামী লীগকে সেখানে স্পেস দিচ্ছেন না। আপনি মাইনাস এই যে অবস্থা ফ্যাসিস্ট সাথে যারা সম্পর্কিত ছিল, তারা কিন্তু স্পেস সেরকম পাচ্ছে না সেখানে। সেই জন্য আপনি একটি জাতীয় ইলেকশনের পর যদি আপনি স্থানীয় সরকারের কথা অবশ্যই ভাবেন, স্থানীয় সরকারকে আমরা শক্তিশালী করতে হবে। বিএনপি অলরেডি স্থানীয় সরকারের উপর জোর দিয়েছে তার 31 দফায়। বিএনপি অনেক সংস্কারের কথা তার 31 দফার মধ্যে নিয়ে এসেছে, এবং এগুলা আমি মনে করি জাতি এখন এইদিকে এগোচ্ছে। সংস্কারের কথা তো সংস্কার, এই যে আবারও বললাম, সংস্কার একটা চলমান প্রক্রিয়া, চলতেই থাকবে। এখানে নির্বাচন আর সংস্কারকে আলাদাভাবে দেখার বিষয়টাই হচ্ছে এখানে অন্য কাউকে আহ্বান করা, এবং এটা বিষয়টাই হচ্ছে আমাদের মধ্যে ডিভিশন সৃষ্টি করা। আমরা কোনো অবস্থায় আর বিভক্ত হতে চাই না, অন্ততপক্ষে দেশ গঠনে আমাদের মত থাকবে। এই যে আজকে বললেন মত থাকতেই পারে স্থানীয় সরকারে, আমরা আবার বসবো, কি করলে যুক্তি দিয়ে বুঝতে হবে। মত থাকবে, পদ থাকবে, বিভিন্ন মতের, এটাই তো গণতন্ত্রের সৌন্দর্য। আমরা সেই সকল মতটাকে নিয়ে দেশের প্রশ্নে যা কিছু বলা হয় সেই দিকে আমরা আগাবো। একটা জায়গায় অসংখ্য ধন্যবাদ। আমি আবারও আসবো আপনার কাছে, আমি একটু শুনে আসি। আমাদের সাথে রয়েছেন জনাব মোস্তফা কামাল। জি জনাব মোস্তফা কামাল। ধন্যবাদ আপনাকে। বিএনপি নেতা মিফতা ভাই অথবা গণপরিষদের অধিকার পরিষদের মামুন, দুজনের কথার মধ্যে কিন্তু একটা চর্চা আমরা খেয়াল করছি। তাদের মধ্যে বেশ সদ্ভাব আছে, শালীনতা আছে যথেষ্ট, কিন্তু একটা চর্চা, যেটাকে আমরা সিলসিলা বলি, একটা সময় পর্যন্ত, অর্থাৎ আন্দোলনের শেষ দিকে, জুলাই আগস্টের আন্দোলন অত্যন্ত প্রাসঙ্গিক, ওই কথাটা আসতেই থাকবে। বিতর্কটা কি ছিল? কোটা না মেধা? ঠিক দেখেন, আন্দোলনের পরে মাস কয়েকের ব্যবধানে বিতর্ক হচ্ছে সংস্কার না নির্বাচন। খেয়াল করে দেখেন আপনি, আবার যখন নির্বাচন, তাহলে কোন নির্বাচন? স্থানীয় নির্বাচন না জাতীয় নির্বাচন? মামুন যেটাকে বললেন, তারা একটা টেস্ট ম্যাচ দেখতে চাচ্ছেন।
স্বাধীনতার এতগুলো বছর পর, এত বড় একটা বিপর্যয়ের পর আমরা যদি এখনো টেস্ট ম্যাচে থাকি, মানে পরীক্ষা, টি-20-তে থাকি, ওখানে ঢাকা কলেজ আর সিটি কলেজ কিন্তু টি-20 খেলছে আজ কয়েকদিন ধরে, আমরা গণমাধ্যম অসহায়ের মতো ধারা বিবরণী দিচ্ছি, অত্যন্ত দুঃখজনক। তো এর মধ্য দিয়ে যখন আপনি জাতীয় নির্বাচন দরকার নাকি স্থানীয় নির্বাচন দরকার, একটা বিতর্ক কিন্তু আপনি বাঁধিয়ে দিলেন। সেকেন্ডলি, টেস্ট ম্যাচের জন্য কেউ কেউ আবার বলছে তাহলে ওই দুইটাও থাক, ছাত্র সংসদ নির্বাচনটা আগে দেন, ওইটা দিয়ে টেস্ট ম্যাচটা করি। এই যে কথার কসলানিতে কিন্তু কথা আসে। তো যেখানে নির্বাচনটা অত্যন্ত প্রাসঙ্গিক, নির্বাচন মানেই নির্বাচন, যেন কোনো বিশেষণ দিতে না হয়, যদি কিন্তু তবে এগুলো যেন না কিছু যেন না লাগে, সঠিক নির্বাচন, সুষ্ঠু নির্বাচন, অংশগ্রহণ নির্বাচন, এই ধরনের শব্দ যেন না লাগে। কারণ মানুষ নির্বাচনের জন্য মুখিয়ে আছে, নির্বাচনের জন্য মুখিয়ে আছে। হয়নি। তাহলে ওই ক্ষেত্রে জাতীয় নির্বাচন, তাহলে জাতীয় নির্বাচনের কিন্তু বাংলাদেশে কতগুলো মৌসুম আছে। বেশিরভাগ নির্বাচনে হয়েছে কিন্তু ফেব্রুয়ারি, মার্চ, ডিসেম্বর, জানুয়ারি। এর ব্যতিক্রম আছে, অক্টোবর একটা নির্বাচন আছে, সেটা হচ্ছে 2001 সালে। আর জুনের নির্বাচন আছে 15 ফেব্রুয়ারির পরে, যেটা 96 সালে। অর্থাৎ ম্যাক্সিমাম মে তো একটা নির্বাচন আছে 86-তে। আর সর্বশেষ যে নির্বাচনটা হয়েছিল অর্থাৎ 24 সালের নির্বাচন, সেটা হয়েছিল 7 জানুয়ারি। আর বাংলাদেশের প্রথম যে নির্বাচন সেটা হয়েছিল 7 মার্চ। অর্থাৎ ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ এগুলো নির্বাচনের মৌসুম। তাহলে এখন আমরা ধরে নেব যে মোটামুটি তারা রোড ম্যাপ বলছে, তো আমরা তারা ঠিকভাবে না দেখলেও, কারণ এক একজনের চাহনি কিন্তু এক এক রকম, এক একজনের চশমার ফোকাসও এক এক রকম। কেউ বাইফোকাল ইউজ করেন, কাছেরটা দেখেন, দূরেরটাও দেখেন, কেউ শুধু দূরেরটা দেখেন, কেউ কাছেরটা দেখেন। তো এই দেখাদেখির মধ্যে আমরা কিন্তু মোটামুটি একটা মার্জিনে আসলাম, রোড এবং ম্যাপ মিলানো, যে ডিসেম্বর থেকে জুন। এর মাঝে দিয়ে দেখেন আরেকটা কিন্তু ইন করলো গত কয়েকদিনে, যে দরকারে নাই। ডক্টর ইউনূস সরকার এই স্থিতিশীলতার প্রশ্নে 10 বছর না হোক, অন্তত 5 বছর হলেও থাক। আপনি খেয়াল করে দেখেন, একটার মধ্যে আরেকটা কিন্তু আসছে। এগুলো ভালো লক্ষণ নয়, এগুলোর মধ্যে একটা কিন্তু আমরা কিন্তু দেখছি। আর আমরা তো ঘরপোড়া গরু, আমাদের ঘরপোড়া গরু, মেঘ দেখলে ভয় লাগার কথা। 15-16 বছর যেভাবে চলেছে, শেষ দিকের ব্যাকরণটা কি ছিল? একটা ব্যাকরণ গিলানো হয়েছিল, একটা ন্যারেশন গিলানো হয়েছিল, যে যত কিছুই হোক, নির্বাচন যাই হোক, দিনে হোক আর রাতে হোক, বিনা ভোটে হোক আর অল্প কয়েকটা ভোটে হোক, শেখ হাসিনাকে দরকার। উন্নয়ন চলমান থাকবে, উন্নয়ন যদি ধরে রাখতে হয়, শেখ হাসিনাকে দরকার, বারবার দরকার, জীবনেও দরকার, মরণেও দরকার। ওইটার ন্যারেশন আপনি এখন দেখেন, যে যত কিছুই হোক, স্থিতিশীলতার জন্য ডক্টর ইউনূসকে দরকার। এগুলো কিন্তু লক্ষণ ভালো না। রোগ কিন্তু একটাই, রোগী হয়তো ভিন্ন। তো এগুলো আমাদেরকে ভালো বার্তা দিচ্ছে না। এর মধ্য দিয়ে গত 2-3 দিন যেটা আপনি দেখেন, ঢাকা কলেজ, সিটি কলেজ, ঢাকা ইউনিভার্সিটি, পলিটেকনিক গুলো নেমে গেছে, নার্স ইনস্টিটিউট গুলো নেমেছে, কুয়েট নেমেছে, চিটাগং ইউনিভার্সিটির অবস্থা ভালো না। এমনিতেই তো একটা ডেভিল ঘুরছেই, এটা তো নিশ্চিত, রাষ্ট্র বলছে ডেভিল হান্ট করছে। তো ডেভিল যদি শয়তান নাও বলি, দুষ্ট তো বলাই যায়। তো এই দুষ্টামিটা সব জায়গাতেই চলছে, এই দুষ্টামিটা নানান সময় নানান জায়গায় ভর করছে। শিক্ষাঙ্গনে সম্প্রতি অত্যন্তভাবে ভর করেছে। রাজনৈতিক দলগুলো থেকে কেউ বলছে না যে এসব না করে একটা শিক্ষানীতি নিয়ে তো তারা কথা বলতে পারতো। ছাত্ররা, যাদের নাম শিক্ষার্থী 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 আন্দোলন, শিক্ষার্থী শব্দটা বারবার ব্যবহৃত, কিন্তু আপনি দেখেন গত 8 মাসে একটা শিক্ষা কমিশন নেই। শিক্ষা পদ্ধতি কি হবে কোনো কথাবার্তা নেই। শিক্ষা কারিকুলাম কি হবে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের তারাও শিক্ষা নিয়ে কোনো কথা বলছে, নিয়ে কোনো আলাপ করছে। শিক্ষার ধারে কাছে যাচ্ছে না, কিন্তু ক্লাসরুমে যায়নি অনেকে। শিক্ষা ব্যবস্থা নিয়ে কোনো সমস্যা নিয়ে, শিক্ষা ব্যবস্থা নিয়ে কিন্তু একটা সংস্কারের কমিশন গঠিত হয়েছে, কোনো কথাবার্তা নাই। না, কথাবার্তা নেই, যেহেতু একটা কমিশন গঠিত হয়েছে, সেই জন্য শিক্ষার্থীদের না, অন্যান্য কমিশন নিয়ে যত কথা হচ্ছে, কতগুলো শব্দ আছে, এগুলো বলতে বাধ্য হচ্ছি আমি। আমরা যে কালচারে অভ্যস্ত হয়ে উঠছি, আপনি যদি বারবার খালি কমিশন কমিশন করেন, মাঝে দিয়ে একদম বলবে কত %। আমরা কিন্তু ওই কালচারে অভ্যস্ত, কারো নাম 2%, কারো নাম 5%। এই জন্য কিছু শব্দ কখনো কখনো লেবু কসলানোর মতো কসলাতে নেই। সংস্কার, এই সংস্কারও যদি আপনি বেশি 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 বলতে থাকেন, তখন 111-এর কথা কিন্তু মানুষ মনে করবে যে সংস্কার অর্থ হচ্ছে সংস্কারপন্থী করা, সংস্কার অর্থ হচ্ছে দল ভাঙ্গা, সংস্কার অর্থ হচ্ছে 2 নেত্রীকে মাইনাস করা, -2। এই জন্য কিছু কথা
খুব কথা বেশি কম বলা বলে কাজ বেশি করা উচিত, কিন্তু আমরা দেখছি কাজের ভলিউম বড় ছোট্ট, কথা অত্যন্ত বেশি, অতিকথন। এই অতিকথন করতে গিয়ে কি পরিণতি হয় আমরা মাঝে মধ্যে কারো কারো মধ্যে কিন্তু একটু ওবায়দুল কাদেরের ছায়া দেখি, হয়তো খিচুনিটা ওইভাবে দেয় না, আবৃত্তিটা ওইভাবে করে না, কিন্তু মন গড়া কথাবার্তা কিন্তু আছে। হাসান মাহমুদের ছায়াও দেখি। আপনি যখন একটা হাইপ তোলা হলো যে দরকার নাই, বাদ দেন নির্বাচন, ডক্টর ইউনূসে থাকতে থাকুক, উপদেষ্টাদের একজন কিন্তু বলে বসলেন যে উনি কোত্থেকে কোথায় যেন যাচ্ছিলেন, গাড়ির ডান পাশে উনি শুনতে পেয়েছেন যে মানুষ ওনাকে বলছে যে আপনারা এই 5 বছর থাকেন। আপনি মানুষ দেখেন বলছে, উনি বলেননি। উনি বলেননি। তো উনি যদি গাড়ির বাদিকেও খেয়াল করতেন, ওইদিকেও তো একটা জানালা আছে, হয়তো দেখতেন ওইদিকে বলছে যে আপনারা তাড়াতাড়ি যান, অনেকদিন থাকছেন, কথা দুইটাই শুনতে পারতেন। অর্থাৎ এক কানে শোনার কিন্তু একটা ব্যারাম বা রোগ, যেটা আমি বলছি, এটা চেপে গেছে, এটা ভালো নয় লক্ষণ। আরেকজন উপদেষ্টা বলে বসেছেন যে আমরা নির্বাচিত, 5 আগস্ট আমাদেরকে যেই ওই বিপ্লবের বা ওই আন্দোলনের ফসল আমরা, অতএব আমরা নির্বাচিত, আমাদেরকে অনির্বাচিত না বলাই ভালো। তো এগুলো কিন্তু ভালো কথা নয়, এগুলোতে বিভিন্ন কিছু মিন করে। আবার একটা ন্যারেশন আছে যে নির্বাচন দিয়ে কি হবে, দেশের যে অবস্থা, বিএনপি তো ক্ষমতায় চলে আসবে, তো বিএনপি ক্ষমতায় আসলে আপনি নির্বাচন দিবেন না, যেটা আগেও ন্যারেশন ছিল যে নির্বাচন পরের দরকার, আগে উন্নয়ন দরকার, আর নির্বাচন দিলে কি হবে, তারেক রহমানরাই ক্ষমতায় চলে আসবে, এটা আগের প্রধানমন্ত্রী বলতেন। বিএনপি জামাত কখনো কখনো বলতেন তারেক রহমানরা। তো এই যে লক্ষণটা, এই যে চর্চাটা, এটা এখন একটা ভিন্ন ফরম্যাটে আমরা দেখছি, এটা মোটেই কাম্য নয়। যেখানে ডিসেম্বর থেকে জুন নির্বাচনের একটা কথা এসেছে, আমরা এটাতেই থাকি না। এটাতে থাকলে আমার মনে হয় আরো 2 মাস 3 মাসও যদি দেরি হয়, মানুষ আক্রান্ত হবে না, মানুষ কষ্ট পাবে না। 15 বছর 7 মাসের তুলনায় এটা খুব বেশি বড় সময় না। তো তার ওই সংস্কারের ক্ষেত্রে যে সময়সীমার কথা বলা হচ্ছে, অলরেডি 8 মাস চলে গেছে। 8 মাস চলে গেছে। ডিসেম্বর পর্যন্ত গেলে তো কতদিন যাবে, সেটিও মোটামুটি 1.5 বছরের মতো চলে যাবে। যদি জুন পর্যন্ত যায় তো অলমোস্ট 2 বছর বা তার কাছাকাছি সময়, যথেষ্ট। মানে সেই সময় আরো 2-1 মাস লাগলো, আপত্তি করবে না। কিন্তু অতি কথনে, কথার কসলা নিতে আমরা কিন্তু নানান ন্যারেশন তৈরি করছি, বিভ্রান্তিও তৈরি করছি, যেটা যে তথ্যটা সম্ভবত বিএনপির কাছে অত্যন্ত ভালোভাবে আছে, যে কারণে তারা বরাবরে বলছে যে ষড়যন্ত্র দেখছে, চক্রান্ত দেখছে, এটা সতর্ক করছে কিন্তু তারা। আমি আসবো আবার আপনার কাছে, আমি একটু শুনে আসি। জনাব হাসানুল মামুন, যে প্রসঙ্গগুলো এসেছে সেগুলোর বিষয়ে আপনি বলবেন, পাশাপাশি যেটি আমি বলছিলাম যে স্থানীয় নির্বাচন করার ক্ষেত্রে আওয়ামী লীগ যেহেতু তকমা থাকবে না কিংবা প্রতীক থাকবে না, তারা চলে আসতে পারে কিনা, তাদের ঘর গোছানোটা আরও মানে সহজ হবে কিনা, প্রস্তুতি নেওয়া হবে কিনা, এবং সেই আশঙ্কা করার আরও কারণ হচ্ছে সাম্প্রতিক সময়ে দেখা যাচ্ছে বিভিন্ন সময়ে ঝটিকা মিছিল, সেগুলো এর জন্যই এই আশঙ্কা করা হচ্ছে। এবং এই যে সাম্প্রতিক সময়ে কিছু দৌড়ঝাঁপ দেখা যাচ্ছে, সেটিই বা কেন? সেটি কি কেবলমাত্র রাষ্ট্রের বা প্রশাসনের উপরই দোষ চাপানো হবে, নাকি এই বিগত সময়ে মানে 5 আগস্ট পূর্ববর্তী সময়ে আওয়ামী লীগের বিরুদ্ধে যে রাজনৈতিক দলগুলো একাট্টা হয়ে তাদেরকে বিদায় করেছে, তাদেরও কোনো দায় রয়েছে? আপনার কাছে কি মনে হয়? জি, ধন্যবাদ আপনাকে। সর্বপ্রথম যে কথাটি বলবো সেটা হচ্ছে যে বিচারের যে কথাটি আসছে, গণহত্যার বিচার খুব গুরুত্বপূর্ণ একটি টার্ম। সেই জায়গা থেকে এই অন্তর্বর্তীকালীন সরকার কিংবা অন্যান্য রাজনৈতিক দল যখন কেউ কথা বলছে না, তখন কিন্তু আমরা রাজপথে নেমেছি এবং একটি কথাই বলেছি যে কোনো অবস্থাতেই এই গণহত্যাকারী দল আওয়ামী লীগ, এদেরকে বিচারের আওতায় না আনা পর্যন্ত কোনো কিছু আসলে প্রয়োজন নাই। কেন? এদের বিচারটা আগে। আমি বলছি না যে নির্বাচন পিছাইতে হবে, সর্বপ্রথম কাজটি যেটি মানে বিচারের প্রক্রিয়াটা শুরু করা, এবং যে ঘটনাটি ঘটেছে এই যে আগস্ট জুলাইয়ে, এটি আসলে পৃথিবীর ইতিহাসে মানে অন্যান্য যে ঘটনাগুলো আছে এটিও মানে অনন্য একটা দৃষ্টান্ত। এটি যদি বিচার না হয়, তাহলে আওয়ামী লীগকে যদি রাজনীতি করার সুযোগ দেওয়া হয়, তাদের নিবন্ধন যদি বাতিল না করা হয়, এদের রাজনীতি যদি ব্যান না করা হয়, তাহলে কিন্তু এই দেশে আবার একটি বড় ধরনের ক্লাশ তৈরি হবে। আওয়ামী লীগকে কোনোভাবেই, আমরা পরশুদিনও বলেছি এবং এনসিপিও বলছে, বিএনপির সাথে আমরা যুগপৎ আন্দোলনে দীর্ঘদিনের আমরা কিন্তু একটা হারমোনি, আমাদের 2022 সাল থেকে এখন পর্যন্ত বিএনপির সাথে যুগপৎ আন্দোলনের সবচেয়ে বিশ্বস্ত সহযোগী গণ অধিকার পরিষদ, এটা সবাই মোটামুটি জানে। রাজপথে যখন কেউ নামতে সাহস পায় নাই, 28 অক্টোবরের পরে নির্বাচনের আগ পর্যন্ত আমরা কিন্তু রাজপথে ছিলাম। সেই জায়গা থেকে আমরা বিএনপির সাথে ওই দিন আমাদের লিয়াজু কমিটির মিটিং ছিল,
এবং খসরু সহ আমরা আলোচনা করেছি যে আওয়ামী লীগের বিচারটা করতে হবে এবং এদের যে নিবন্ধন কিংবা এদের রাজনীতির নিষেধাজ্ঞা এটি আসলে খুব গুরুত্বপূর্ণ। অনেকেই, আমি আপনাকে একটা কথা বলি, বিএনপির পক্ষে আসলে কিংবা জামাত ইসলামের পক্ষে কিংবা গণ অধিকার এনসিপির পক্ষে কোনো রাজনৈতিক দলের পক্ষে আসলে কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করা এটি আসলে অনেকটা টাফ। বাট আমরা যখন ছোট তখন আমরা দেখেছি যে ফখরুদ্দিন মঈনুদ্দিনের আমলে যে সিদ্ধান্তগুলো এসেছিল এগুলো কিন্তু মানুষ আসলে অ্যাকসেপ্ট করেছে। অনেক ক্ষেত্রেই অনেকগুলো সিদ্ধান্তই মানুষ গ্রহণ করে এবং মনে করে যে অন্তর্বর্তীকালীন সরকার কিংবা তত্ত্বাবধায়ক সরকারের যে সিদ্ধান্তগুলো আসে বা নির্বাচনগুলোও যে হয়েছে তাদের অধীনে, এগুলা মানুষ বিশ্বাস করে এগুলা ভালো নির্বাচন। সেই জায়গা থেকে আমরা চাই এই ইউনূস সরকার এই আওয়ামী লীগের বিচারটা করুক। আওয়ামী লীগের বিচারটা করলে আপনি যে স্থানীয় নির্বাচনের কথা বলছেন এটি আমরা প্রস্তাবনা দিয়েছি, আমরা আলোচনা করেছি আজকে যে স্থানীয় নির্বাচনটা আগে করা যায় কিনা, এটা করতেই হবে, এটা কিন্তু কোনো বাধ্যকতা নেই, এখনো সেটি আলোচনার পর্যায়ে। সেকেন্ড যে কথাটি ভাই বলেছেন ডিসেম্বর থেকে জুন, আমরা আসলে নির্বাচনটা তো অবশ্যই চাই, এতে কোনো সন্দেহ নাই, নির্বাচন হতেই হবে, নির্বাচিত একটা সরকার আসবে। কিন্তু আমি ওই যে কথাটি বললাম যে কস্তানোর প্রয়োজন নেই, আপনার কথাগুলো আমার খুব ভালো লেগেছে যে এই নির্বাচন সংস্কার করতে করতে আবার এটাকে কস্তানো, এটার আমি পুরোপুরি বিপক্ষে। আমার কথা হচ্ছে যে কমিশনগুলো গঠন করেছেন, আজকে খসরু ভাই বলেছে যে 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 বিষয়গুলোতে আমরা ঐক্যমত পোষণ করেছি, বিএনপির 31 দফা দিয়েছে, আমাদের সেখানে অনেক প্রস্তাবনা ছিল, আমরা আমাদের ইনক্লুডেশন দিয়েছি, বিভিন্নভাবে কথা বলেছি, যেগুলো ঐক্যমত হয়েছে এগুলো কাজ শুরু করে দেন না, যেগুলো আমি একমত আপনি একমত যেগুলো ঐক্যমত হয়েছে কমন ইস্যুগুলো আপনি টিক চিহ্ন দিয়ে দেন না, আপনি দিয়ে কাজ শুরু করেন। সেই জায়গা থেকে আমি একটা কথা একদম স্ট্রিক্টলি বলতে চাই, এখানে যে ষড়যন্ত্র করতে আসবে এদের রাজনীতি একদম নিশ্চিহ্ন হয়ে যাবে। যদি কেউ 111 ঘটাইতে চায় তাহলে এটার অবস্থাটা ভয়াবহ হবে। কেন বলছি, এখানে শেখ হাসিনার পতন হইতে পারছে, শেখ হাসিনা ছিল সবচেয়ে বড় ফ্যাসিস্ট এবং সবচেয়ে শক্তিশালী স্বৈরাচার, এমন কোন সেক্টর বাকি নাই যে তার ইশারায় নড়ে নাই, সমুদ্রের পানি পর্যন্ত তার ইশারায় নড়ছে। সুতরাং তার যেহেতু পতন হইতে পারছে, এইখানে কেউ 111 তৈরি করে ক্ষমতা দখল করবে এই স্বপ্ন যদি কেউ দেখে থাকে তাহলে সে চরম ভুল করবে। এবং শেখ হাসিনা তো পালানোর সুযোগ পাইছে, তাকে আর পালানোর সুযোগ দেওয়া হবে না। সুতরাং যে প্রক্রিয়া আছে হবে না, কিন্তু নির্বাচন বিলম্বিত হওয়া কিংবা নির্বাচন, আমি বললাম তো যে নির্বাচনটা বিলম্বিত হওয়ার প্রয়োজন নাই, যদি সংস্কারটা কমপ্লিট হয়ে যায় তাহলে প্রয়োজন নাই। কিন্তু আমি একটা কথা বলি, আমি সকল রাজনৈতিক দলের উদ্দেশ্যে বলা হচ্ছে যে এখন পর্যন্ত যে আইন শৃঙ্খলা বাহিনীর পরিস্থিতি বা যেরকম অবস্থা তাতে করে নির্বাচনী পরিবেশ নেই। হ্যাঁ, সেটা ভাই বলছেন যে এটা অজুহাত, আসলে এটা অজুহাত না। এখানে ভাইও বলছেন, মিসবা ভাইও বলছেন যে আসলে মনোবল তো ভেঙেছে একটি, মানে এটি সঠিক, কিন্তু আমাদের বুঝতে হবে এই 15 বছরে পুলিশের কনস্টেবল পদে এসআই পদে 80,000 নিয়োগ হয়েছে আওয়ামী লীগের নেতাকর্মী। তাহলে এরা কি আপনাকে চাইবে? এরা কি সঠিক যে ডিউটিটা তার এটা পালন করবে আপনার মনে হয়? না, কিন্তু রাতারাতি তো তাদেরকে আপনি বাদ দিয়ে দিতে পারছেন না। রাতারাতি বাদ দিতে পারছি না, আপনি নির্বাচন করতে হবে, রাতারাতি বাদ দিতে পারছি না, কিন্তু আমাদের লোকগুলো তো সেটআপ দিতে হবে। যারা আওয়ামী লীগ বিএনপি পন্থী ছিল, যারা জামাতপন্থী ছিল বা যারা নিরপেক্ষ ছিল, আমাদের তো আর আমরা নতুন রাজনৈতিক দল, এনসিপিও নতুন রাজনৈতিক দল, আমাদের মতাদর্শের লোক এখন পর্যন্ত তৈরি হয় নাই। সুতরাং যারা বিএনপির নির্যাতিত ছিল, জামাত ইসলামে যারা নির্যাতিত ছিল, তাদেরকে দিয়েই নির্বাচন করতে হবে, তাদেরকেই প্রশাসনে সেটআপ দিতে হবে, একদম উপজেলা থেকে শুরু করে সচিবালয় পর্যন্ত এখন পর্যন্ত সেটআপটাই হয় নাই। আমরা বরং এই বিএনপি পন্থী জামাতপন্থী এটি না বলে যারা যোগ্যতার ভিত্তিতে আসবে, যোগ্যতার ভিত্তিতে আছে, কিন্তু আপনি যারা আপনি বলতে পারেন, কিন্তু না, আপনি তকমাটা যে বলছেন এখানে কিছু বিষয় আছে। যারা ঢাকা শহরে এই ডিএমপিতে যারা ছিল, পুলিশের যারা প্রকাশ্যে গুলি করেছে, তাদেরকে আপনি কোনোভাবে নিরপেক্ষ বলবেন? দলীয় পরিচয় বলবেন না, কিন্তু আপনি যেটা বলছেন সেটাও তো আরেকটা পক্ষ হয়ে যাচ্ছে। আরেকটা পক্ষ কেন? কারণটা হচ্ছে তাদেরকে থেকে বের হয়ে আসতে চাই। আমি আপনাকে লেটস দ্য ফিনিশ। জি, কারণটা হচ্ছে যারা পদায়ন পায় নাই 16 বছরে, এরা কারা? কেন পদায়ন দেয় নাই? আওয়ামী লীগ সরকারটা কেন পদায়নটা দেয় নাই? কেন পদায়নটা দেয় নাই? আমরা তাদেরকে বিতর্কে মানে বঞ্চিত বলি না, বঞ্চিত বলতে পারি, রাইট, ডেফিনেটলি, কিন্তু তাদেরকে কেন বিতাড়িত মানে বঞ্চিত করা হয়েছে, তার অপরাধটা কি?
অপরাধটা আগে ফাইন্ড আউট করেন। তার ফাইলে দেখানো হয়েছে সে জামাত ইসলামের, সে শিবিরের কর্মী, সে ছাত্রদলের কর্মী, সে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অমুক হলের ছাত্রদলের নেতা ছিল, অমুক হলের শিবিরের নেতা ছিল। তার রাজনৈতিক পরিচয়ের কারণেই তাকে কিন্তু এই আপনার তার পদোন্নতি থেকে তাকে বঞ্চিত করা হয়েছে। তাকে পাঠানো হয়েছে কুষ্টিয়ায়, তাকে পাঠানো হয়েছে কক্সবাজার, রাঙামাটি, খাগড়াছড়ি। তাহলে আপনি যদি বলেন যে ভাই তার রাজনৈতিক পরিচয়টা দিতে চাই না আমি, কিন্তু তাকে তো আওয়ামী লীগ এই পরিচয়টা দিয়েই তার যে যোগ্যতা ছিল, সে এখন আমরা দেখেছি কি উপসচিব, তার বয়স হলো 55-60। তার যে যারা মানে তার সাথে যারা ছিল এরা আপনার এই জয়েন্ট সেক্রেটারি হয়ে, তারা এডিশনাল সেক্রেটারি হয়ে এখন আস্তে আস্তে বিদায়ের দিকে। আর তারা ছিল যারা এই মানে শেখ হাসিনার এগেনস্টে যারা ছিল, এরা উপসচিব মর্যাদায় এদেরকে বিভিন্ন জায়গায় ফেলে রাখছে। তাহলে আপনি তো এটাকে কোনোভাবেই বলতে পারেন না যে তারা এই মানে নিরপেক্ষ যারা তাদেরকে নিয়ে আসা। কিন্তু মানে আমি যেটি বলতে চাচ্ছি যে তুমি অদম, তাই বলি আমি উত্তম হইব না কেন? বিষয়টি আমরা অসংখ্য ধন্যবাদ। আমি আসবো আবার আপনার কাছে, আমি একটু শুনে আসি। মিফতাহ সিদ্দিক, যে বিষয়গুলো আলাপ হচ্ছিল সেটি আপনি বলবেন, কিন্তু পাশাপাশি এই যে নির্বাচন এবং স্থানীয় নির্বাচন নাকি জাতীয় নির্বাচন, এই ব্যাপার সংস্কার, তার পাশাপাশি কিন্তু বিচারের বিষয়টি আসছে। এবং এখানে যেটি উদ্বেগের সাথে লক্ষ্য করা হচ্ছে যে আওয়ামী লীগ আবার কেউ কেউ, যেমন এনসিপি আজকে সরাসরি বলেছে যে কেউ কেউ আওয়ামী লীগকে পুনর্বাসন করতে চাচ্ছে। আবার স্পষ্টই বলা হচ্ছে যে অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের কথা বলে আবার আওয়ামী লীগকে আনার একটা পায়তারা হচ্ছে কিনা, সার্বিকভাবে এই বিষয়গুলো নিয়ে একটু আলাপ করবেন। দেখেন, চমৎকার আলোচনা হচ্ছিল, সবার কথার মধ্যেই যুক্তি রয়েছে। আমাদের হাসান মামুন বলেছেন চমৎকার ভাবে, মোস্তফা কামাল ভাই ইতিমধ্যে বলে দিয়েছেন মূল বিষয়টা কোথায় যেতে হবে, আমাদের গন্তব্য ঠিক করতে হবে। আমরা একটি ফ্রেশ স্টার্ট করতে চাচ্ছি। স্বাধীনতার পর আমরা কিন্তু স্টার্ট করতে পারিনি। আমাদেরকে স্টার্ট করতে হয়েছে যে স্টার্ট আমরা করেছিলাম, স্বাধীনতার আকাঙ্ক্ষাকে আমরা সেই ধারণ করে সেই স্টার্ট করতে পারিনি। তার জন্যই 75-এর পর আমাদেরকে স্টার্ট করতে হয়েছিল, এবং আমরা সেই গতিতে বাংলাদেশটাকে এগিয়ে নিয়ে যেতে পারি নাই। আজকে সময় এসেছে আবার আমাদের এই যাত্রায় আমাদেরকে চিন্তা করতে হবে আওয়ামী লীগের মতো নয়। আমাদেরকে চিন্তা করতে হবে কান্ট্রি ফার্স্ট, রাষ্ট্র সামনে, রাষ্ট্রকে প্রধান ধরে। আমি আমার দল বা গোষ্ঠীকে শুধুমাত্র যে আমি অবশ্যই আমি একটা দল করি, সেই দলের রিপ্রেজেন্টেশন থাকবে। দল যদি দায়িত্ব নেয় সেই অনুযায়ী সে তার প্রশাসন সাজাবে, সবকিছু করবে। কিন্তু এখানে চিন্তা করতে হবে, এই যে প্রথম শেষ কথাটাকে যদি ধরি আমি, আমাদের হাসান আল মামুন সাহেবের যে ডিপ্রাইভ হয়েছে অনেকে, যোগ্য মানুষগুলাকে বাদ দিয়ে দেওয়া হয়েছে দীর্ঘ সময় ধরে, শুধুমাত্র যে আইন অঙ্গনে না, এই যে পুলিশে বলেন, সেনাবাহিনীতে বলেন, অমুক জায়গায় বলেন, সবকিছুতে না। আপনি যে স্থানে মানুষের জীবন মরণের বিষয় ছিল, সেই স্বাস্থ্য খাতে পিজি থেকে সব ভালো ডাক্তারদেরকে বের করে দেওয়া হয়েছিল। ডাক্তারকে আনতে বাইরে থেকে এনে অপারেশন করতে হয়েছে, একটা সময় ছিল। তো প্রত্যেকটা জায়গায় কিন্তু একটা জন্ডিস আক্রান্ত করে দেওয়া হয়েছিল, প্রত্যেকটা জায়গাকে নষ্ট করে দেওয়া হয়েছিল, স্থানটাকে নষ্ট করে দেওয়া হয়েছিল। কিন্তু আমরা এখন কিন্তু ফ্রেশ স্টার্ট করব। আমরা যে মেধার চিন্তা করি, আমরা যোগ্যতম ব্যক্তিদেরকে নিয়ে রাষ্ট্রটাকে, এই যে আমরা কিন্তু প্রশাসনকে বলি, সব জায়গায় বলি, আমরা দলীয়করণ করতে চাই না। আমরা মনে করি যোগ্যতম ব্যক্তিগুলো আসুক। কিন্তু এখন পর্যন্ত কিন্তু আপনি ঘুরে ফিরে দেখবেন, সেই আওয়ামী লীগের সেই আমলের সেই ফ্যাসিস্ট রেজিমের মানুষজন যারা রেজিম সৃষ্টি করতে, রাষ্ট্র সৃষ্টি করতে নয়, রেজিম সৃষ্টি করতে সহায়তা পালন করতে, তারা কোনো না কোনোভাবে রয়ে গেছে। এখন আপনি যে কথাটা বললেন বিচার স্টার্ট, আমি কোনো অবস্থাতেই কোনো কিছুর সাথে নির্বাচনের কোনো কনফ্লিক্ট দেখতে পাচ্ছি না। এটা অহেতুক, অযথা একটা কনফ্লিক্ট সৃষ্টি করা হচ্ছে। বিচার স্টার্ট করেন, আপনি কালকে স্টার্ট করেন বিচার। আপনি একটা রয়েছে এখানে আমাদের, বিচার স্টার্ট করেন, বিচার স্টার্ট করে সেই বিচার অব্যাহতভাবে চলবে। যদি জনপ্রতিনিধির প্রতিনিধিত্বকারীশীল সরকার আসে, সেই সরকার সেই বিচারকে অবশ্যই বন্ধ করতে পারবে না, তো চালিয়ে নিতে হবে। আপনি সংস্কার, আমি আবারও বলি, সংস্কার কোনো আবদ্ধ করার বিষয় নয়, তো যে সব সংস্কার আমি করব
এরপর আমি নির্বাচনে যাব। যারা একটি বিষয় একটু সরি টু ইন্টারাপ্ট, একটি বিষয় একটু যুক্ত করি আপনার সাথে, সেটি হচ্ছে সংস্কারের কথা আপনি বলছেন, রাজনৈতিক দলগুলো আসবে বা জনপ্রতিনিধিত্বশীল সরকার যারা আসবে তারাও সংস্কার করবে, কিন্তু একটি খুব গুরুত্বপূর্ণ কথা হাসানুল মামুন যেটি বলেছেন যে পলিটিক্যাল গভর্নমেন্টের অনেক রকম লিমিটেশনস থাকে, তারা চাইলেই হয়তো অনেক কিছু করতে পারে না নানা বাধা বিপত্তির কারণে বা নিজেদের সীমাবদ্ধতার কারণে। সেই জায়গায় যারা অন্তর্বর্তী সরকার আমরা বলছি যে নির্দলীয় সরকার, তাদের ক্ষেত্রে সেটি অনেক সহজ হয়। যেমন আজকেই আমরা যখন কথা বলছি, আজকে একটি খাল উদ্ধার করার ক্ষেত্রে দেখা গেছে দ্বিতল একটি ভবন সেটি খালের জায়গাতে ছিল, ভেঙে দেওয়া হয়েছে। এবং এ ধরনের ঘটনা, এটি খুবই ছোট্ট একটি উদাহরণ দিলাম। তো এ ধরনের ঘটনা যে কোনো সংস্কারের ক্ষেত্রে পলিটিক্যাল গভর্নমেন্টের ক্ষেত্রে অনেক রকম বাধা বিপত্তি থাকে। এখানে আওয়ামী লীগ অনেক বড় রাজনৈতিক দল, তাদেরকে নিষিদ্ধ করা, তাদের নিবন্ধন বাতিল করা, তাদের কার্যক্রমের ব্যাপারে তাদেরকে স্ট্রিক্ট ডিসিশন নেওয়া, বিচারের প্রক্রিয়া শুরু করা, সেই সব বিষয়গুলো যেমন অনেকে আশঙ্কা প্রকাশ করছেন যে বিএনপি আসলে হয়তো অনেকে জামিন পেয়ে যাবেন, এগুলো আশঙ্কার কথাই আমি বলছি, একেবারেই আশঙ্কার কথা। সেই আশঙ্কাগুলো যে একেবারে অমূলক না বা সেগুলো হচ্ছে না, যেমন হাসান আল মামুন বলছিলেন যে একজন ছাত্র দলের নেতার সুপারিশে ছাত্রলীগের একজনকে এই সময়ে তাকে বের করে দেওয়ার ব্যাপার, তো এই বিষয়গুলোকে এক ধরনের আশঙ্কা দানা বাঁধে কিনা, সেই জন্য পলিটিক্যাল গভর্নমেন্টের চেয়ে যারা ইন্টারিম গভর্নমেন্ট তাদেরকে কি এই কাজগুলো করতে দেওয়ার জন্য সময় দেওয়া উচিত কিনা? না, আমি এই জায়গায় এইটাই বলতে চাই, এই যে একটা বিচ্ছিন্ন ঘটনা, আমি জানি না কোথায় ঘটেছে, বিচ্ছিন্ন ঘটনা, আমরা এগুলোকে অ্যাড্রেস করতেছি। যদি কোনো জায়গায় কোনো ছাত্রদল নেতা বা বিএনপি নেতা, আমরা কিন্তু বিএনপি সেই দল, এই মুহূর্তে আপনারা দেখবেন প্রতিটা জায়গায় যে ধরনের অভিযোগ আসছে, আমি নিজে প্রতিদিন অসংখ্য অভিযোগ আমাকে তদন্ত করতে হয়, চেয়ারম্যান কর্তৃক পাঠানো হয় আমাদের নেতা তারেক রহমান কর্তৃক, সেখান থেকে আসে যে এটা সত্য কিনা তদন্ত করে যদি ন্যূনতম সংশ্লিষ্টতা পাওয়া যায়, আমরা সাথে সাথে অ্যাকশন নিচ্ছি। এই ঘটনা শুধু যে বিএনপি বা ছাত্রদের কোনো ছেলে করেছে বিচ্ছিন্ন হলে হতে পারে, আমি জানি না কোথায় ঘটেছে, কিন্তু এই ঘটনা বিচ্ছিন্নভাবে জামাত কর্তৃক ঘটেছে, শিবির কর্তৃক ঘটেছে, অন্যান্য দল কর্তৃক ঘটছে। আপনি দেখেন কচুরিপানা মিনিস্টার মান্নান সাহেব জামিন পেয়ে গেলেন, আপনি দেখেন সাবের হোসেন জামিন পেয়ে গেলেন। আমরা এটাকে কি বলবো? এটা কি বিএনপির গভর্নমেন্ট ছিল? এটা তো আমাদের সবার গভর্নমেন্ট ছিল, আমরা তো চাই নাই এগুলা হতে। কেন জামিন পাবে এরা কি এই ফ্যাসিস্ট রেজিমের সাথে সম্পর্কযুক্ত নয়? এরা কি পারপাস সার্ভ করেনি? তো এই যে জিনিসগুলো জামিন পেয়ে যাচ্ছে, আমি জানি আমার সিলেটের অসংখ্য ঘটনা আছে, একদিকে একই দিনে 5টি মামলায় জামিন পেয়েছে একজন কমিশনার, ঢাকা থেকে সেখান থেকে তদবির করা হয়েছে, এবং একই দিনে সে ঢাকা থেকে তদবিরের বলে এখান থেকে জামিন পেল। এই যে জিনিসগুলো ঘটতেছে প্রতিদিন, একদিকে ধরে নেওয়া হচ্ছে, আরেকদিকে জামিন দেওয়া হচ্ছে কিছু সংখ্যক ব্যক্তি বাদে। আমরা এগুলো চাই না। আমরা সুষ্ঠুভাবে একটি বিচার প্রক্রিয়া আপনি শুরু করেন, বিচারটা চলতে থাকবে, অব্যাহত থাকবে। যেভাবে তারা বিচার প্রক্রিয়া শুরু করেছিল, কোর্টকে সাজিয়ে, তাদের বিচার প্রক্রিয়াটা তো সম্পূর্ণ সাজানো বিচার ছিল, কিন্তু আমরা যে করবো কোনো সাজানো বিচার না। এদের অসংখ্য হত্যা মামলা রয়েছে, এদের টাকা পাচারের মামলা রয়েছে, এদের গুম করার মামলা রয়েছে, এদের রাষ্ট্র প্রত্যেকটা প্রতিষ্ঠানকে ধ্বংস করার বিভিন্ন ভাবে এরা অভিযুক্ত। বিচারের ব্যাপারে কি আপনারা ততটা সোচ্চার? আপনাদের ভয়েস কি ততটা রেজ করছেন যতটা নির্বাচন বা অন্যান্য ক্ষেত্রে করা হচ্ছে? আমরা অত্যন্ত সোচ্চার। বিএনপি সোচ্চার হওয়ার না করার কারণ নাই, এটা একটা নেগেটিভ তৈরি করা হচ্ছে বিএনপি। যে দলটি, আমি নিজে 5 তারিখে শেষের দিন এসে 5 তারিখে আমি গুলিবিদ্ধ হয়েছি, 5 তারিখে আমার পায়ে এখনো স্প্রিন্টার ওইটা খুলিনি আমি। 5 তারিখে যেদিন শেখ হাসিনা পালালো সেদিন আমি গুলিবিদ্ধ হয়েছি নিজে। আমি 28 অক্টোবরের কথা আমার ভাই বলেছেন, 28 অক্টোবরের পরে ওই দিন যে পুলিশ হত্যা মামলা দেওয়া হলো সারা বাংলাদেশে, আর যদি শেখ হাসিনার পতন না হতো, এই ফ্যাসিস্ট রেজিমের পতন না হতো, সেই মামলাকে আমি একজন আসামি। আমি 28 অক্টোবরের সেই মামলার, পুলিশ হত্যা মামলার একজন আসামি আমি। তো এই যে মামলাগুলো, এই যে সারা বাংলাদেশ থেকে বিএনপিকে গত 27 বছর, আমি বলবো না যে গণ অধিকার পরিষদ প্রচুর তারা রাস্তায় নেমেছে, প্রচুর মায়ের খেয়েছে, সবকিছু, কিন্তু সামগ্রিকভাবে বিএনপি তো সারা বাংলাদেশে এমন একটা অবস্থার মধ্যে ছিল। আমার এখনো ইলিয়াস আলীকে খুঁজে পাইনি, আমার এখনো চৌধুরী আলমকে খুঁজে পাইনি, দিনার জুনিয়র, আনসার আলী সহ খুঁজে পাইনি। আমার ভাই জনিকে কিভাবে গুলি করে মারা হয়েছে,
অসংখ্য অসংখ্য দাগ আমাদের রয়েছে। বিএনপি কিভাবে ফ্যাসিস্ট এই শেখ হাসিনার মানুষের সাথে অথবা আওয়ামী লীগের সাথে হাত মিলাবে? এটা তো হতেই পারে না। আমরা যদি আমার কোনো নেতা হাত মেলায়, সাথে সাথে তো আমার কর্মী বাহিনী তাকে ছিঁড়ে ফেলবে। এটা সম্ভব না। যে জিনিস সম্ভব না সেই জিনিস বিএনপির গাড়ি চাপানো হচ্ছে, একটি নেগেটিভ তৈরি করা হচ্ছে যে বিএনপি আসলে এই হবে। বিএনপি তো বলছে অক্ষমতের সরকার। আমি আসার পরে যে বিএনপি সরকার গঠন করবে, বিএনপি কিন্তু তা বলে নাই। বিএনপি তার সেই স্ট্যান্ডেই রয়েছে। বিএনপি যদি এককভাবে জয়লাভ করে, তাও বিএনপি আহ্বান করবে সবাইকে নিয়ে, অন্তত পক্ষে সবার কথা বিবেচনা করে, এবং সেই দিকে বিএনপির প্রতিটি পদক্ষেপ দেখবেন। আমাদের চেয়ারম্যান তারেক রহমান সাহেবের যদি আপনি প্রতিটি বক্তব্য দেখেন, শুধু বক্তব্য দেখেন না, এই প্রথম আমি বলবো যে কোনো এক রাজনৈতিক দলের প্রধান নেতা শুধুমাত্র যে বক্তব্যের মধ্যে সীমাবদ্ধ নয়, প্রতিটি কাজে অ্যাকশন নিচ্ছেন। বক্তব্য এবং কাজ আপনারা মিলিয়ে দেখেন। আমরা যদি বিএনপির আদর্শ একটু চিন্তা করেন, শেখ হাসিনা বারবার বলতেন লক্ষ লক্ষ মানুষ মারা যেত। 5 তারিখ থেকে 8 তারিখ পর্যন্ত যদি কোনো সরকার ছিল না দেশে, কারা বাংলাদেশটাকে পাহারা দিয়ে কি অবস্থায় প্রোটেক্ট করেছে? বিএনপির মতো সংগঠন ছিল সারা দেশে বিস্তৃত, সবাই ছিল এখানে। আমি বলবো না যে হাসান আল মামুনের উনার দল ছিল না, কিন্তু স্বাভাবিক মতো বিএনপির প্রত্যেকটা স্থানে যেহেতু বিএনপির উপর দায়িত্বটা বেশি ছিল। এবং সাথে সাথে চেয়ারম্যান বলেছেন আমরা নিজেরা মাইক নিয়ে বাহির হয়েছি, আমরা নিজেরা ট্রাকে করে মাইক নিয়ে জনগণের যাতে কোনো ধরনের লুটপাট না হয়, কোনো কিছু না হয়। আমরা এই 5 তারিখ থেকে 8 তারিখ পর্যন্ত বাংলাদেশ তো অন্যদিকে যেতে পারতো, একটা বিপ্লবের পর প্রতি বিপ্লব হতে পারতো, অনেক জিনিস করতে পারতো। তো জিনিসগুলো এখনো শেষ হয়ে যায় নাই। একটা জিনিস আমার মামুন ভাই বারবার বুঝতে পারছেন, আবার ব্যাপারটা হচ্ছে যে এখনো ষড়যন্ত্র অব্যাহত, এখনো প্রশাসনের ভিতর ওই যে বললাম, আপনি একটি ফ্যাসিস্টকে বিদায় দিয়েছেন, তার কিন্তু অনেকেই রয়ে গেছে এখানে। সে আমাদের মধ্যে ভিতরে কাজ করে মিলে গিয়ে, আমি সিলেট থেকে একজন পুলিশ অফিসারকে ট্রান্সফার করতেছি, কোথায় করতেছি? রাঙ্গামাটি অথবা যশোহর থেকে ট্রান্সফার করতেছে কোথায়? রাজশাহী। সেই পুলিশ অফিসারটা ওই এলাকায় গিয়ে সে এখন বিএনপি অথবা জামাত অথবা গণ অধিকার পরিষদ অথবা এই সরকারের একজন। আমরা তো ক্লিন করতে পারতেছি না, কিন্তু এটাকেও রক্ষা করার মতো একটা ব্যবস্থা থাকতে হবে। এই জন্যই প্রয়োজন। এবং আমি আবারও জোর দিয়ে বলি, যাই বলুন না কেন, ইউনূস সাহেবের মতো লোক বিনিয়োগ দেশে নিয়ে আসতে পারবেন না যদি দেশ স্থিতিশীল নির্বাচন যদি না হয়। এটা আমি বলতে পারি এখান থেকে, কারণ মানুষ প্রত্যেকটা বিনিয়োগ আপনি করবেন না, বিনিয়োগ আপনার দেশে যদি সেই পরিবেশ না থাকে। মানুষ মনে করতেছে গণতন্ত্রের উত্তর একটি নির্বাচিত প্রতিনিধিত্ব সরকার যখনই আসবে, সে মনে করবে এখন আমি মনে করতে পারি এই সরকারের সাথে আমি এখন একটা কমফোর্ট জোন, আমি আমার বিনিয়োগ করব। প্রত্যেকটা রাষ্ট্র সেটা চায়। তো আপনি সব জায়গাতে বাধাগ্রস্ত হবেন। একটি জাতীয় নির্বাচন যতক্ষণ পর্যন্ত আপনি পিছাবেন, যত সময় পিছাবেন, একটা সময় রয়েছে। আমরা কেন বারবার ডিসেম্বরের কথা বলি? ডিসেম্বরের কথা বলা না যে ডিসেম্বরকে আমাকে করতেই হবে ডিসেম্বরের 1 তারিখের ভিতরে। আমরা প্রথম থেকে মাইন্ডসেট ডিসেম্বরের কথা বলতেছি, একটা সময়সীমার ভিতরে, এই সময়ের ভিতরে আমরা যদি করি, পরবর্তীতে সবাই আশ্বস্ত হবে, সবাই আসবে বিভিন্নভাবে, সবাই আশ্বস্ত হবে যে। এবং আমরা মনে করি এটা রুটম্যাপ দেওয়ার কথা কেন বলি, তখনই যে এই পলায়নপর শক্তি যারা উকি ঝুঁকি মারে, এবং অনেকেই প্রশাসনের ভিতরে মনে করি এখনো গুলাপানিতে মাছ শিকার করা যাবে, যদিও সেটা আদৌ সম্ভব নয়। আমরা মনে করি, আমরা সবাই সচেতন। আপনারা দেখেছেন যখনই এরা আসতে চায় তখন আমরা এক হয়ে যাচ্ছি, এটাই কিন্তু পজিটিভ সাইড। কিন্তু এটাও একটা সময় পর্যন্ত কাজ করবে না। এই জন্য আমরা নির্বাচন চাচ্ছি। আমরা বলতেছি না যে বিএনপি এককভাবে এই নির্বাচন, আমরা যে সংস্কারের কর্মসূচি দিয়েছি আমরা, গতকালও আমাদের চেয়ারম্যান বলছেন এই সংস্কার, গতকালও বলেছেন তিনি যে 31 দফা দিয়েছি, এর মানে নয় যে 31 দফাতে আমি সীমাবদ্ধ থাকবো। যদি বেটার কোনো প্রস্তাবনা আসে সেটাকে আমরা অ্যাডপ্ট করব, যদি কোনো কিছু বাদ দিতে হয় বাদ দিব। আমরা একটা চলমান রাখি সংস্কারগুলোকে। আমরা মনে করি নির্বাচনের জায়গায় নির্বাচন দেবে, দেশের স্থিতিশীলতার স্বার্থে, দেশের গণতন্ত্র। আমরা কেন চিন্তা করি যে সেই আগের আমলে যেটা হয়েছে, আমাদের মাইন্ডসেট যদি চেঞ্জ হয়েছে, আমরা চিন্তা করতে হবে একটি জনপ্রতিনিধিত্বশীল সরকারের হাতে দেশ এখন সুরক্ষা পাবে, দেশ এখন এগিয়ে যাবে।
কারণ অসংখ্য ধন্যবাদ। আমরা যদি আমি আবার মনে করি আসবার সেই চেষ্টা করবো সরকার আপনার আমাদের কাছে। সরকার, জি। আমাদের ভোটে নির্বাচিত হয় সেই সরকার, আমরা কেন চিন্তা করব এখন আগ থেকে সেই আওয়ামী লীগের সরকার কি করলো, অথবা আমরা যদি চিন্তা করি বিএনপি সেই আমলে কি করেছে। আমরা তো বারবার বলছি যে এটা ফ্রেশ স্টার্ট আমরা করতেছি, সেই ফ্রেশ স্টার্টে আমরা সবাইকে নিয়েই করতে চাচ্ছি। জি, আমাদেরও সেই কাউকে বাদ প্রত্যাশা। দিয়ে নয়। আমি আসবার চেষ্টা করবো আপনার কাছে আবারও। জি, জনাব মোস্তফা কামাল। ছোট্টর মধ্যে শেষ করে ফেলছি। মিজবাবে যেটা দাবি করেছেন যে ফ্যাসিস্টদের বলতে আওয়ামী লীগকে বুঝিয়েছেন যে তাদের সাথে হাত মেলানো সম্ভব নয়, অথবা তারা হাত মিলাননি। কিন্তু আমাদের না কখনোই কখনোই কিন্তু আমাদের কাছে তথ্য আছে, শুধু হাত না, বুকও মিলিয়ে ফেলে যাচ্ছেন কোথাও কোথাও, এমন তথ্য আছে। না, অন্যান্য অপরাপর দলের কথাও কিন্তু উনি বলছেন। জি, বিশেষ করে বিএনপির কথা বলছি আমি এই কারণে যে দলটা বড়, দায়িত্ব বেশি তাদের। আর যারা কখনো কোথাও আশ্রয় নিতে চায় তারা ছোট জায়গায় আশ্রয় নেয় না, তারা বড় জায়গায় আশ্রয় নিতে চায়। আওয়ামী লীগ আমলও সেটা হয়েছিল। আওয়ামী লীগ ওগুলোর দুটা নাম দিয়েছিল, একবার বলেছিল ওদের নাম হাইব্রিড, আর তাদের দলের সাধারণ সম্পাদক বলেছিলেন যে এগুলো কাউয়া। তো এটাই বাস্তবতা, বড় দলে বেশি যায়, সরকারি দলে বেশি যায়। তো এখন যেহেতু সবাই সরকারি দল, দেশে কোনো বিরোধী দল আপাতত নেই, কারণ এই সরকার সবারই সরকার। তো ওই ক্ষেত্রে এদের মধ্যে বিএনপি বড়। তো কোথাও কোথাও বিএনপিতে যোগদান করে অথবা বিএনপির কাছে আশ্রয় পেয়ে খাসি জবাই করে খেয়েছে, তথ্য গণমাধ্যমে এসেছে। কোথাও কোথাও বিএনপির কাছে আশীর্বাদ পেয়ে দুধ দিয়ে গোসল করেছে, ওই তথ্যও কিন্তু গণমাধ্যমে এসেছে। আবার বিপরীত অংশটুকু আপনি দেখেন, আওয়ামী লীগ কিন্তু এখনো প্রাসঙ্গিক। আওয়ামী লীগ মিছিল করে মাঝে মধ্যে, হঠাৎ হঠাৎ মিছিল। তো গণমাধ্যমে আমরা এটাকে যদি এতদিন কালি গোপালগঞ্জে সীমাবদ্ধ ছিল, এখন বিভিন্ন জায়গায় মিছিল আছে। তো গণমাধ্যমে বিভিন্ন শব্দ ব্যবহার হয়, একটা হয় ঝটিকা মিছিল, এটা সম্মানজনক শব্দ, ঝটিকা মিছিল। এর আগে যখন বিএনপি অথবা জামাত মিছিল করতো, সরকার থেকে আরোপ ছিল যে এটাকে একটু চোরাই মিছিল বললে ভালো হয়, ঝটিকা আর চোরাই। তো আওয়ামী লীগ যখন প্রাসঙ্গিক হয়ে যায়, একটা মিছিল করে ছোট্টখাট্টো, বিএনপি বা জামাত বা তারা যারা আছেন তাদের মধ্যে একটা ভালো ঐক্য কাজ করে ওই সময়। আপনি খেয়াল করে দেখেন, শেখ হাসিনা যখন বললেন যে কোনো সময় চট করে চলে আসব, সবাই এক হয়ে গেছে ম্যাজিকের মতো। কিন্তু তো একদিকে শেখ হাসিনা প্রাসঙ্গিক, আরেকদিকে আমরা আলোচনায় আনছি না যে আওয়ামী লীগের তো নিবন্ধন আছে, অবৈধ দল নয়। তো তো যখন দলটার নিবন্ধন আছে, আপনি এই বিষয়টা সভা সমাবেশ করার অধিকার তাদের আছে, আবার আপনি বলছেন তাদেরকে নামতে দেব না, তাহলে ওইটা কিন্তু আরেক ফ্যাসিজম। এই বিষয়টা পরিষ্কার করতে হবে আপনাকে। এই গেল একদিক। আবার নির্বাচন প্রশ্নে যারা দিনের ভোট রাতে করেছেন তারা সবাই আছেন কিন্তু দেশে ঠিকঠাক মতোই আছেন। যারা 153 ভোটে 153 আসনে পাশ করিয়ে দিয়েছেন, মানে সরকার গঠন করে ফেলেছেন, তারাও কিন্তু দেশে বহাল তবিয়তে আছেন। যারা আমি ডামি স্বামী ওই নির্বাচন করেছেন তারাও ওই দেশে আছেন। নির্বাচন কমিশনের কথা আপনি বলছেন? জি, ওই কমিশনাররাও কিন্তু সবাই আছেন, ওই সিইসি সহ। আপনি কি খেয়াল করেছেন কোথাও তাদের আলোচনায় আসছে? ওইটাও কিন্তু, আমি আইনের বিষয়টা পরিষ্কার করে বলতে পারবো না, কিন্তু নৈতিকতার প্রশ্নে ওইটাও ফৌজদারি অপরাধ। মানুষ হত্যা আর গণতন্ত্র হত্যা বোধ তফাৎ কিরকম সেটা আইনজ্ঞরা বুঝতে পারবেন ভালো। আমরা আলোচনায় কিন্তু আনছি না। এখন আপনি যদি বারবার নির্বাচন করেন, আমাদের কাছে তো ইতিহাস আছে যে তারা আধা বেলায় সব নির্বাচন করে দিতে পারবেন, সিট সহ দিয়ে দিতে পারবেন, কারণ তারা দিনেরটা রাতে করে ফেলতে পারেন। ওই অভিজ্ঞ লোক, এক্সপার্ট। তো ওই নির্বাচন তো সিইসি সাহেব করেননি, এসপি সাহেব বিশেষ দায়িত্ব পালন করেছেন, ডিসি সাহেব, রিটার্নিং অফিসারের দায়িত্ব পালন করেছেন, ওসি, এরা খুব ফ্যাক্টর কিন্তু ওখানে। তারা সবাই দেশে বহাল তবিয়তে আছেন, ভালো আছেন। অথবা এখন তারা নিজেদেরকে দাবি করেন তারা একটা বঞ্চিত, বড় কষ্টে ছিলেন। তারা অত্যন্ত তেগী, কারণ তারা সহ বিভিন্ন দলের আশেপাশে কিন্তু ঘোরে এবং বিভিন্ন ছবি টবি দেখায় দু একটা কার আশেপাশে ছিল। তো এটা তো লক্ষণ ভালো না ভাই। আবার বিচারের প্রশ্নে কমন সেন্সে যেটা বোঝা যায়, আইন খুব না জানলেও চলে। কোথাও একটা হত্যা মামলা 1 নম্বর আসামি শেখ হাসিনা, 2 নম্বর ওবায়দুল কাদের, 3 নম্বর হয়তোবা সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামাল সাহেব, আসাদুজ্জামান খান কামাল, এরকম একটা আপনি দাঁড় করিয়ে দিলেন। এগুলা কিন্তু মামলার মেরিট সম্ভবত নষ্ট করে দেয়। আবার এটার বিপরীতে আরেকটা চলছে দেশে, এটা কিন্তু আরেকটা ভয়ানক। আমরা যখন জুলাই আগস্ট আন্দোলনে ছাত্রদেরকে দেখেছি, তুমি কে আমি কে, রাজাকার রাজাকার, এটা কিন্তু ক্ষোভের কথা। কোন পর্যায়ে ক্ষোভ গেলে এই কথা আসে? কখন সামনে চলে আসবে যে তুমি কে আমি কে, ফ্যাসিস্ট ফ্যাসিস্ট।
নিরীহ বহু লোকের উপর কিন্তু অত্যাচার করা হচ্ছে। আপনি এগুলো খোঁজ নিয়ে দেখেন, শুধুই উত্ত্যক্ত করা, এগুলো কিন্তু সমালোচিত হচ্ছে বিভিন্ন এলাকায়। প্রয়োজন আপনি আরেকটা পর্ব করেন, আমি তালিকা দিতে পারবো আপনাকে। এগুলোতে কিন্তু এই সরকারের ভাবমূর্তি নষ্ট হচ্ছে, বিএনপির ভাবমূর্তিও নষ্ট হচ্ছে। আপনি নেপথ্যে গিয়ে দেখেন এসবের পেছনে কারা আছে, বাদী কারা, এসব মামলার উস্কানি কারা দিচ্ছে। এগুলো কিন্তু জেনেতন বিষয় নয়। সারা দেশে কিন্তু এই ধরনের অসংখ্য ঘটনা আছে, যা একদিকে যদি আপনি ধর্মীয়ভাবে দেখেন বদদোয়া কামাচ্ছেন, আর রাজনৈতিকভাবে দেখলে আপনি কিন্তু আরেকটা শ্রেণী তৈরি করছেন, যারা একদিন হয়তো ওই তুমি কে আমি কে রাজাকারের মতো তুমি কে আমি কে ফেসিস্ট বলা শুরু করবে। এগুলা কিন্তু লক্ষণ ভালো ঠেকছে না। এছাড়া এরই মধ্যে আমাদের একজন সমন্বয়ক, খুব আলোচিত সমন্বয়ক, পিটুনি খেয়েছেন তার নিজের এলাকায়। এগুলো কিন্তু খুব বাজে সাইন। আরেকজন সমন্বয়কের বাবা মার খেয়েছেন। আবার ছাত্রদলের একজন কর্মী নিহত হয়েছে ঢাকার একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে। ওখানে আসামিকে বৈষম্য বিরোধী ছাত্ররা, আপনি দেখেন নমুনাটা কিন্তু ভালো নয়। অর্থাৎ ছাত্রলীগ আমরা দেখছি না, কিন্তু হেলমেট বাহিনী দেখছি না, বা হাতুড়ি লীগ দেখছি না, ক্রিয়াকর্ম কিন্তু সেগুলোই। অর্থাৎ ফ্যাসিজম যেটা হয়তো চেহারা বদলেছে, কিন্তু আভাস, আলামত, নমুনা বাজে ইঙ্গিত দিচ্ছে। সেটা কারো জন্য সম্ভবত ভালো হচ্ছে না। সম্ভবত এটা যদি আপনি ধরেন যে নিয়তির মতো হয়ে গেছে, অথবা খামখেয়ালিপনা হচ্ছে, এটা বিশেষ করে ছাত্র যারা আছে তাদেরও ভাবার দায়িত্ব আছে, যেহেতু তারা ফ্রন্টলাইনার। জি, রাজনৈতিক দল যারা আছে তাদেরও দায়িত্ব রয়েছে এখানে। অসংখ্য ধন্যবাদ। আমাদেরকে শেষ করতে হবে। জনাব হাসানান মামুন যদি কিছু যুক্ত করেন, আমরা একেবারে শেষ প্রান্ত। জি, সর্বশেষ যে কথাটি যুক্ত করতে চাই সেটি হচ্ছে সর্বাঙ্গে সবাই মিলে সম্মিলিতভাবে একটি সুন্দর নির্বাচন হোক, সকলের অংশগ্রহণে একটি নির্বাচন হোক, সমঝোতার প্রয়োজনে এই অন্ততপক্ষে 5 বছর একটি সমঝোতার নির্বাচন হোক, যাতে করে আমরা ঐক্যবদ্ধভাবে দেশটাকে নতুন করে গড়তে পারি। এই যে দীর্ঘ 15 বছর 16 বছর ক্ষমতার বাইরে ছিলাম, এই জন্য তো অনেক বিএনপি কি বেনিশ হয়ে গেছে? বেনিশ হয় নাই। সুতরাং একটা সমঝোতার নির্বাচন করে যারা এই গণ অভ্যুত্থানে নেতৃত্ব দিয়েছে সকলকে নিয়ে একটা সংসদ গঠিত হোক, এবং এই সংসদটি আগামী দিনে সুন্দর একটি বাংলাদেশের স্বপ্ন দেখাক, এই প্রত্যাশা রাখি। জি, অসংখ্য ধন্যবাদ। জনাব মিফতাহ সিদ্দিকী, শেষ করবো আমরা, যদি কিছু যুক্ত করেন। না, আমরা এটাই মনে করি যে যে বাংলাদেশের আমরা স্বপ্ন দেখে আমরা দেশটাকে স্বাধীন করেছিলাম 1971-এ, সেই স্পিরিটটাকে ধারণ করে সময় এসেছে আমরা সবাই মিলে দেশটাকে সামনে নিয়ে দেশের জন্য কথা ভাববো, এবং সামগ্রিকভাবে দেশের কথাই ভাববো। এবং তার মধ্য দিয়েই আমাদের চলার পথ ভিন্ন থাকতে পারে, মত ভিন্ন থাকতে পারে। একটা জায়গায় এসে দেশের কথা ভেবে আমরা এগোবো। দেশপ্রেমিক হতে হবে, সর্বাগ্রে দেশের জন্য প্রেম থাকতে হবে, যেটা অনুপস্থিত। মানবিক মূল্যবোধের যে অবক্ষয় হয়েছে, এখন থেকে তা শুরু করতে হবে। শিক্ষাঙ্গনে যে অবস্থা রয়েছে, এখানে সবচেয়ে বেশি শিক্ষার অগ্রাধিকার দিতে হবে। এখন এটা হচ্ছে আজকে থেকে স্টার্ট করতে হবে এই জিনিসগুলো। আমরা মনে করি আমাদের মধ্যে ঐক্য রয়েছে, আমাদের কথার ভিন্নতা থাকতে পারে, তবে আমাদের সাথে সাথে খেয়াল এটাও রাখতে হবে, এই যে বললেন বিচ্যুতি থাকবে, সেই বিচ্যুতিকে অ্যাড্রেস করতে হবে। মানসিকতা থাকতে হবে যে এটা ভুল হয়েছে, সেই ভুল আমাকে শুধরাতে হবে। আমি ভুল করেছি, আমি বলবো আমি ভুল করি নাই, আমার সবাই ফেরেশতা, এমনটা যেন না হয়। আমাকে সমালোচনা সহ্য করতে হবে। একটু আগে মুস্তফা কামাল ভাই বলেছেন, সেই সমালোচককে ধারণ করতে হবে, সমালোচনা আসতে হবে, এবং সেখানে আমি অ্যাড্রেস করতে হবে। এটাই হচ্ছে সৌন্দর্য। এবং আমরা সেদিকে আমরা মনে করি আমরা যদি তা করতে পারি, একটি সুন্দর বাংলাদেশ আমরা করতে পারবো। নির্বাচন হবে, ইনশাল্লাহ নির্বাচন হতেই হবে। এই ব্যাপারে সবাই ঐক্যমত্য হবে, এটা আমি বিশ্বাস করি। এবং এটা খুব বেশি দিন নয়, সবাই মনে করবে এই ডিসেম্বর জানুয়ারির ভিতরে শেষ করতে হবে নির্বাচন। বিএনপি বলেছে ডিসেম্বর, কেউ বলতে পারে বড় জোর জানুয়ারি, এর বাইরে যেতে পারবে না কেউ। নির্বাচন হতে হবে, কিন্তু সেই নির্বাচন যেন মিনিংফুল হয়। সেই নির্বাচন যেন আগামীর শুধুমাত্র যে একটা নির্বাচনের জন্য নির্বাচন তা নয়, বা একটা বিরোধিতার জন্য বিরোধিতা তা নয়, সবাই মিলেই আমরা দেশটাকে করব। ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ। জনাব মোস্তফা কামাল, শেষ করব। যে এই উপলব্ধিটা যদি মনোজাগতিকভাবে থাকে, শুধু মুখে নয়, কারণ মনোজাগতিক একটা পরিবর্তনের বিষয় আছে। আমরা যে সংস্কার বলছি, আরোপ করে আপনি সংস্কার করতে পারবেন না, সেটা অবশ্যই মনোজাগতিক একটা বিষয়। তো সাধারণ মানুষ যাদেরকে আমরা বলি, ক্ষেত্র বিশেষে তারাও কিন্তু অসাধারণ। আমরা সাধারণ বলে তাদেরকে সাইডলাইনে রাখার চেষ্টা করি, বরং তাদের মধ্যে সংস্কারের একটা প্রবণতা কিন্তু আমরা দেখছি।
এটা ভালো লক্ষণ। ঠিক সমান্তরালে এই ছাত্ররা যারা রাজনীতিতে এসেছে এটাকেও আমি পজিটিভলি দেখছি, এই কারণে যে এই ছাত্ররাই মামুনরা সহ তারা ইংরেজিতে কথা বেশি বলে, তাদের স্লোগানগুলো ইংরেজিতে, যে উই হেট পলিটিক্স তারা বলতো। তো এবারে যে ছাত্রদের মধ্যে একটা বিপ্লব বা জাগরণ তৈরি হয়েছে, এই ছাত্ররা যদি ফ্রন্টলাইনে এসে রাজনীতি করে কিছু একটা হয়তো বা আমরা নীতিগত পরিবর্তন, গুণগত পরিবর্তন দেখব। কিন্তু সমান্তরালে আবার তাদের বিরুদ্ধেও কিন্তু দেখেন এক একটা গুরুতর অভিযোগ আসছে। সেই ক্ষেত্রে যেহেতু ফ্রন্টলাইনার বিজয়ী বীর তারা, তাদেরকে কিন্তু আরেকটু বেশি সতর্ক হওয়া দরকার আছে। তাদের মধ্যে তিন চারটা ভাগ আমরা দেখছি, এগুলো আমাদেরকে কষ্ট দিচ্ছে। প্রিয় দর্শক, এই ছিল আজকের এটিএন সংলাপ। সম্মানিত তিনজন আলোচকের কথার সূত্র ধরে শুধু এটুকুই বলবো যে বিভিন্ন মত পথ থাকবে, কিন্তু জাতীয় স্বার্থে সবাই এক কাতারে মিলিত হবে, সেই প্রত্যাশায় শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আশা করি এটিএন বাংলার সঙ্গেই থাকবেন। আল্লাহ হাফেজ।